দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আমি সীমা। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন রাজ্যের বিশিষ্ট কবি। দিদি, তোমার নামটা একটুখানি বলো। সুনন্দা আচার্য। আমরা এনার সাথে কিছু কথা বলবো, স্বরচিত কবিতা শুনবো, সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন। তো আমরা চলে যাই কবির কাছে। আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সর্বোপরি শুভেচ্ছা জানাই বিটিভির যিনি কর্ণধার এবং আজকের যিনি সঞ্চালিকা, ওনাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তোমাকে আবারও স্বাগত জানাই। কি শোনাবে আজকে? তোমার কবিতা দিয়ে শুরু হোক, তারপর না হয় আমরা প্রশ্নে যাব। ঠিক আছে, কবিতা আমাদেরকে শোনাও। ঠিক আছে। সদ্য তো আমরা 25শে বৈশাখ উদযাপন করলাম বা এখনো করে চলছি। তো কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে লেখা আমার একটি ছোট কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। প্রাণের কবি। কি করে এত বিচিত্র মানুষের অন্তর্যামী তুমি, পুরো পৃথিবীটাই তোমার অনুগামী। দেখিনি তোমার ত্রিনেত্র, হয়তো প্রচ্ছন্ন যুগ যন্ত্রণার ভারে অবসন্নতায় তুমি আধারে আলোর দিশা প্রেরণা, প্রাপ্তি অপ্রাপ্তির দর্শন ব্যাখ্যায় পরম আশ্রয় নিশ্চিত ঠিকানা। বেদ উপনিষদের ধারায় লালিত তোমার পূর্ণ ঘট থেকে শান্তির বাড়ি ঝরে, প্রকৃতির সঙ্গে নিবিড় প্রাণের খেলা তোমার। এই পুরো গ্রহের জন্য তোমার একটাই আকাশ, হাজারো যন্ত্রণার ভার ক্লান্ত করেনি তোমায়। বিনাই তুলেছ নতুন সুর বারবার, সত্যের আনন্দরূপ গভীর প্রশান্তি করে যাপন। কখনো ঈশ্বরে হয়েছ লীন, হে ধ্যানমগ্ন ঋষি। তোমার গড়া এক স্বর্গলোক, যেখানে মৃত্যু নাই, জরা নাই, দুঃখ নাই। হে অমৃতের পুত্র, দাও শান্তির বাড়ি। অসাধারণ। রবি ঠাকুরের প্রতি যে এই কাব্যিক নিবেদন বা শ্রদ্ধার্ঘ্য তুমি অর্পণ করেছো, সেটা সত্যিই প্রশংসনীয়। আর সত্যিই বলেছো কাব্যিকতায় যে রবি ঠাকুর যে যুগ যুগান্তরের, মনে হচ্ছে যেন যুগ যুগান্তরের যে যন্ত্রণার ভার তিনি বহন করে চলেছিলেন এবং সেই তিনি বহন করেছেন এবং আমাদেরও সেই যন্ত্রণার ভার লাঘব করার জন্য তিনি প্রতিনিয়ত আমাদের যেখানেই সমস্যা, যেখানেই দুঃখ, যেখানেই যন্ত্রণা, সেখানেই তিনি আমাদের পরম আশ্রয়, পরম ঠিকানা। আমরা যেন সত্যি সত্যি এক মহা ঋষিস্বরূপ এক মহাপুরুষ, এক ব্যক্তিত্ব, যেখানে আমাদের সমস্ত দুঃখ কষ্টে আনন্দ সব কিছুর ভার তার কাছে খুঁজে পাই। সব কিছু যেন তিনি একটা পরম আশ্রয়। একদম। রবি ঠাকুরের প্রতি আমরা আবারও শ্রদ্ধা জানাই। আচ্ছা, তোমার শৈশবটা কোথায় কেটেছে? আমার শৈশব আগরতলাতেই কেটেছে। সেখানে আমাদের যৌথ পরিবার ছিল। আমার ঠাকুমা, কাকু, পিসি বা কাকিমা সবাইকেই পেয়েছি, সেখানেই বড় হয়েছে মোটামুটি একটা জমজমাট পরিবেশে। আর যেটা আমার বলতে ইচ্ছে করছে, আমাদের বাড়িতে অনেক জ্ঞানীগুণীর দের আগমন ঘটতো, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্বরা আসতেন, বিশেষত গান বাজনার একটা জমজমাট পরিবেশ ছিল। আমার কাকু বাজাতেন বেহালা, আমার পিসি এসরাজ বাজাতেন, এক কাকু বাজাতেন তবলা। আমিও গান করতাম, যদিও এখন গলা আমাকে সহযোগিতা করে না। তো খুব সুন্দর একটা পরিমণ্ডলে বা সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছি। যেমন ধরো ত্রিপুরার যিনি বিখ্যাত তবলাবাদক ছিলেন, ত্রিপুরা না, উনি অল ইন্ডিয়া বেসিসেই বলা যায়, যুগল সরকার, তারপর ননীগোপাল চক্রবর্তী, তারপর হরে কৃষ্ণ রায়,
তারপর অশোক দাস, ওনারাও যেতেন। একটা নিয়মিত একটা সঙ্গীত চর্চা, একটা সংস্কৃতির পরিমণ্ডল সেখানে পেয়েছি এই আর কি। বাহ, খুব ভালো। আসলে এই পরিমণ্ডলে বেড়ে উঠলে মনটাও অন্যরকম থাকে। তো সেই পরিবেশ থেকেই কি তোমার লেখালেখিটা শুরু হয়েছে? সেরকম কিছুটা বলতে পারো, বা কিছুটা হয়তো আমার জানি না, মানে সেই পরিবেশ দেখে হয়তো কিছুটা ক্রিয়া করেছে, জানি না। এটা কবে থেকে শুরু হয়েছে তাহলে? এটা ছোটবেলা, ধরো যখন 5-6-এ পড়তাম, তখন ছোট ছোট ছড়া, ছন্দ মিলিয়ে ছড়া এরকম লিখতাম। আর যদি কোনো কাগজে আমার লেখাটা দেখতাম, ভীষণ ভালো লাগতো, মানে খুব খুশি হতাম। তারপরে সেটা আস্তে আস্তে যখন বড় হতে থাকি, তখন কিছু কিছু লেখালেখি করি, সেইভাবেই চলছে এখন অবধি। আচ্ছা, তা যখন ছোটবেলা থেকে লেখালেখিটা শুরু করেছো, তখন সেক্ষেত্রে কি পরিবারের অনুপ্রেরণা পেয়েছিলে, নাকি লুকিয়ে আড়ালে লিখতে? যেমন ছোটবেলা পড়াশোনার সময় কবিতা লেখা, এটা তো পড়াশোনার ঘাটতি হবে, পড়াশোনার অসুবিধা হবে, বাধা হবে। যাই হোক, খুব বেশি যে সেটা ছিল তা না। মানে আমি যখন লিখতাম, খুব বেশি যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছি তা না, মোটামুটি। মানে নিজে থেকে আড়াল করতে, যেন ধরা না পড়ে যাও বা কেউ না দেখে, ওরকম ভাবে। আচ্ছা, তো ছোটবেলা যে প্রথম লেখাটা লিখেছো, সেটা কি মনে আছে? মানে বলতে হবে না, মানে কি টপিকটা কি ছিল সেটা কি মনে আছে? সেটা প্রথম আমার মনে আছে, রাজবাড়ির দিঘি নিয়ে। খুব সম্ভবত রাজবাড়ির দিঘিতে সন্ধেবেলায় আলু পড়ছে জলে, একটা সুন্দর একটা পরিবেশ। সে অনেক আগে, আজকে থেকে সেই কত বছর আগে। আমার মনে পড়ছে খুব সম্ভবত এটা নিয়ে, দিঘিটা নিয়ে লিখেছিলাম ছড়া। তা ঠিক আছে, কথা তো আমরা চলবে, কথা বলবো। আরেকটা কবিতায় চলে যাই, ঠিক আছে, শোনো। ভাইরাস শব্দটা বললেই কিন্তু আমাদের এখন করোনার কথা মনে পড়ে যায়, যেটা আমরা এখনো সম্পূর্ণ অতিক্রান্ত হয়েছে কিনা ঠিক জানি না। যাই হোক, কিন্তু আমার কবিতার নাম হচ্ছে শুভেচ্ছা ভাইরাস। এই বিপজ্জনক ব্যাপারটাকেও তুমি শুভেচ্ছা জানিয়েছো, এটা মানে অভিনবত্ব পেলাম। শুভেচ্ছা ভাইরাস। শুভেচ্ছা ভাইরাস ছড়িয়ে দেব কাছে থেকে দূরে, আরো গ্রাম শহর উপত্যকা পেরিয়ে সুদূর জাগতিক বিশ্বে, ভিন গ্রহের এলিয়ানদের কাছেও যাবে পৌঁছে। বিষময় করোনা কিংবা পৃথিবীর সর্বাধুনিক মারণাস্ত্রের প্রতিপক্ষ একে পরাক্রমী বীরাঙ্গনা শুভেচ্ছা। নরক যন্ত্রণায় জর্জরিত পৃথিবী আক্রান্ত হোক শুভেচ্ছা ভাইরাসে। নির্মল গঙ্গা জলে শোধিত হোক মন বুদ্ধি, সভ্যতার বিষ নখ খসে পড়ুক। বিদীর্ণ বসুন্ধরা শীতল স্পর্শে হোক শ্যামলিমা। ইতিহাসের পাতা থেকে যুগ পুরুষেরা স্বস্তির শ্বাস ফেলুক, আশ্বস্ত হোক। বরফ হয়ে থাকা অশ্রু মুক্ত হয়ে ঝরুক। লক্ষ কোটি শুভেচ্ছা ভাইরাস আলোর বেগে সংক্রমিত করুক। দূর থেকে ভেসে আসা পুজোর ঘণ্টার মতো পবিত্র হোক প্রশান্তির চৈতন্য। শুভেচ্ছা ভাইরাসে প্লাবিত হোক পৃথিবী। দেখতে চাই শুভেচ্ছা ভাইরাসে আক্রান্ত আরেকটি সূর্যোদয়। বাহ, অসাধারণ অসাধারণ। তোমার একটা লাইনে তুমি বলেছো যে গঙ্গা জলে যেন মন বুদ্ধি শোধিত হয়, সে প্রসঙ্গে একটুখানি আমাদেরকে বলো। এটা আমরা যেখানেই যাই, এটা মানে কি বলবো, এটা যুগেরই একটা বৈশিষ্ট্য কিনা সেটাই হয়তো। যেখানেই যাই আমরা, সেখানেই কিছু সমস্যা, কিছু দেশ বিদ্বেষ, হানাহানি, হিংসা সারা বিশ্ব জুড়ে, সব জায়গাতেই। তো
সেখানে আমি গঙ্গা জলে সেটা ধুয়ে মুছে এগুলো সাফ হয়ে যাক। যদিও গঙ্গা জল তো এখন আর বিশুদ্ধ নয়, গঙ্গা জলও এখন জীবাণুপূর্ণ। তো এখানে নির্মল গঙ্গা জল বলতে সেই অর্থেই বোঝানো গিয়েছে আছে, যেটা সত্যি নির্মল গঙ্গা জল। সেই গঙ্গা জলে সব কিছু ধুয়ে মুছে যেই আমাদের যে যন্ত্রণা, যে দুঃখ, হানাহানি, দেশ বিদ্বেষ সবগুলো ধুয়ে মুছে নির্মল হয়ে উঠুক। বাহ, সুন্দর বার্তা দিয়েছ এই কবিতার মধ্য দিয়ে। ভাইরাসকে শুভেচ্ছা জানাতে গিয়ে এখানে সকলের মন বুদ্ধি যেন শোধিত হয়ে যায় নির্মল গঙ্গা জলে, সেটাও কবিমন চেয়েছে। তো এই কবিমনের এই চাওয়াটা কিন্তু আমাদের পাঠক মনেরও চাওয়া। সুন্দর লিখেছ। আচ্ছা, আমরা আবার কথায় চলে যাই। লেখালেখি করতে গিয়ে কোনো কবি বা লেখকের দ্বারা কি প্রভাবিত হয়েছিলে কখনো? হ্যাঁ, আমার রবীন্দ্রনাথ আমার সবচেয়ে প্রিয় কবি। রবীন্দ্রনাথকে তো পাঠ্যপুস্তকে পেয়েছি, এমনিতে তো কিছু চর্চা করেছি, কিছু পড়েছি, সম্পূর্ণটা পুরো পড়েছি বলবো না, কিছু পড়েছি। রবি ঠাকুর তো আসলে পড়ে শেষ করা যাবে না, কারণ রবি ঠাকুর সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ নেই। হ্যাঁ, তো পড়ে শেষ করা যাবে না। তারপরেও হয়তো অনেকটাই পড়া হয়েছে নাকি? হ্যাঁ, মোটামুটি, খুব বেশি বলবো না, মোটামুটি। আচ্ছা, তা মানে বলতে পারি যে রবি ঠাকুরের দ্বারা তুমি প্রভাবিত হয়েছো। প্রভাবিত। তো রবি ঠাকুর তো বিভিন্ন ধরনেরই কবিতা লিখেছেন, অনেক ধরনের কবিতা লিখেছেন। সেক্ষেত্রে তুমি পড়েছো এরকম দু একটা কবিতার কথা কি তুমি প্রসঙ্গ কি বলতে পারবে, যেটা হয়তো তোমাকে বেশি প্রভাবিত করেছে বা তোমার ভালো লেগেছে ভীষণ রকম? হ্যাঁ, যেমন মানে ওনাকে তখন মনে হয় উনি বোধহয় সাধারণ মানুষ নয়, আমাদের মতো সাধারণ মানুষ নয়। যখন আমি একটা ঘটনার কথা বলি, রবীন্দ্রনাথে তো একের পর এক জীবনে মৃত্যু তিনি দেখেছেন, তার নিকট আত্মীয় পরিজনদের। তো তার মেয়ে যখন মারা গেছেন, অসুস্থ, তিনি জানতেন আর বেশি দিন বাঁচবেন না, মারা যাবেন। যেদিন মারা গেছেন, পূর্ব নির্ধারিত একটি সভা বা আলোচনা সভা যাই হোক, তিনি কিন্তু সেটাতে অংশগ্রহণ করেছেন এবং সেখানে একজন তাকে জিজ্ঞাসা করেছেন, আপনার মেয়ে কেমন আছেন? রবি ঠাকুর উত্তর দিলেন, সে আর নেই, সে চলে গেছে। কিন্তু তিনি অনুষ্ঠান মানে আলোচনাতে বা সভাতে তিনি কিন্তু যোগদান করেছেন। এত বড় একটা ঘটনার পরও কত মানে তিনি, তার শক্তিশালী মন, সেখানে তিনি যোগদান করেছেন এবং তিনি কবিতাও লিখেছেন। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসগুলো সত্যি মনে হয় তিনি কবি হিসেবে যেমন অনেক 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 বড়, মানুষ হিসেবে তিনি অনেক অনেক তুলনাহীন। বল এতটা প্রবল ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। শোক সন্তপ্ত মন পরিবেশকে হ্যাঁ ওই সভাতে যেতে পেরেছেন। আসলে এই জন্যই হয়তো তিনি বিশ্বকবি। তো যাই হোক, আমরা কথা আরো এগিয়ে যাব। একটা কবিতা শুনে নি চট করে। নতুন বছর। কালের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত একটি বছর। আগমনের আয়োজনে নেই ঘাটতি, তার কচি সুঘ্রাণে আজ জগৎ প্লাবিত। জীবনের সঙ্গে পলে পলে গাথা অবিচ্ছিন্ন অচ্ছেদ্য। বৈঠা হাতে যাত্রী বোঝাই নাবিক, বিরামহীন তার অনন্তের পথ চলা। উপচে পড়া প্রত্যাশার বুননের ঠাসা, আধারে আলোর আভা, কথামালায় শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিলাম তোমাকে। নতুন বছর। সুন্দর, নতুন বছরের আহ্বানে দারুণ লিখেছ। আসলে আমরা প্রত্যাশা করি যে নতুন বছরের সমস্ত কিছু ভালো হোক,
পুরনো বছরের যা কিছু জরাজীর্ণ থাকে সমস্ত কিছু ধুয়ে মুছে নতুন করে আমরা আবার শুরু করি। হ্যাঁ। আমাদের অনেক স্বপ্ন, প্রত্যাশা, আমাদের অনেক ইচ্ছা অনিচ্ছা, সবগুলোই আমাদের মনের মধ্যে আমরা পোষণ করে থাকি। নতুন বছর এই হবে, ওই হবে, আমরা ওই করব। কতটা হবে না হবে সেটা হয়তো জানি না, কিন্তু ইচ্ছে থাকে মনের মধ্যে। প্রত্যাশাগুলো আমরা বাঁচিয়ে রাখি আমাদের মনের ভেতরে, সেটা আমাদের বাঁচার প্রেরণা, রসদ যোগায়। আমরা কথা এবং কবিতা চালিয়ে যাব আপনাদের সঙ্গে, কিন্তু নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। তিনি ডক্টর না সিস্টার। সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Run, 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 run Lychee drink. The sweetness of lychee in Prime Lychee drink. Prime Lychee drink, refresh your feelings. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস, রন্ধনেই বন্ধন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। চলুন আমরা কবিতা ও কথায় চলে যাই। আমরা ছিলাম স্বরচিত কবিতা এবং কথার মধ্যে, এখন আবারও চলে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। অলস দুপুরে ঘুঘুদের ডাকে মনের গহনে কি খুঁজেছি,
হ্যাঁ বন্ধুরা, আমি কবির লেখাই একটা পংক্তি কবিকে শুনিয়ে জানতে চাচ্ছি যে এই যে কবি মনের যে অনন্ত খোঁজ, এই প্রসঙ্গে তিনি কি বলবেন? আচ্ছা, এটা এই যে অনন্ত খোঁজ, একটা একটা অসীমের ব্যাকুলতা, একটা অনন্তের একটা টান, এটার কি ব্যাখ্যা সেটা আমার নিজের মনে হয় যে আমি নিজেই খুঁজে পাচ্ছি না, কিন্তু মনে হয় না এরকম কিছু একটা আমাদের একটা কিছু খুঁজে চলেছে, এবং এটা প্রকৃতির মধ্যে দিয়ে যেন সেই ভাব, সেই ব্যাকুলতা, সেই আকুলতা একটা মনে চলতে থাকে, এরকম আর কি। কবিতাটা শুনতে পারি? অবশ্যই, অবশ্যই। হয়তো মাঝে মাঝে কবিদের এমনটাই হয়ে থাকে যে আমরা কি চাই বা কবিরা কি চান সেই জিনিসটা কবি নিজে নিজে ব্যক্ত করার সেটা ভাষা থাকে না। আচ্ছা, তখনই বোধহয় এই ধরনের কবিতা উঠে আসে। শুনি, আমরা কবিতাটা শুনি। খুঁজছি অনন্তকাল ধরে, আমি চলছি, শুধু চলছি, নিশীথ রাতে তারাদের সাথে, চাঁদের মায়াবী আলোয়, অচেনা মানুষের ভিড়ে, চলছি, শুধু চলছি। জীবনের পরতে পরতে কি খুঁজছি জানি না, বৃষ্টি ভেজা মেঘেদের ডানায় নিজেকে ভাসিয়েছি কোন অজানায়, নিঃশব্দ শূন্যতায় হাতড়ে বেরিয়েছি। প্রতিদিনের জীবনকে পেছনে ফেলে কালের নিনাদ শুনেছি প্রবাহমান অসীমে। অলস দুপুরে ঘুঘুদের ডাকে, মনের গহনে কি খুঁজছি জানি না, সকালের সতেজ হাওয়ায় কিংবা শিশির ভেজা ঘাসে, পড়ন্ত শেষ সূর্যের রক্তিম আলোয়, খুঁজছি কি খুঁজছি জানি না, অলক্ষ্যে এক খোঁজার নেশায়, খুঁজছি, শুধু খুঁজছি। বাহ, অসাধারণ অসাধারণ। আসলে কবি মন, আমার মনে হচ্ছে যেন প্রকৃতির যে উদারতা, সেই উদারতার মধ্যে হারিয়ে গেছে কবি মন, আর সেখানে প্রকৃতির যত সৌন্দর্যতা আছে সেইগুলোকে দেখে দেখে আরো কিছু যেন পাওয়ার আকাঙ্ক্ষা কবি মনে জেগেছে। হয়তো সেখান থেকেই এই কবিতার সৃষ্টি। হয়তো তাই। খুব সুন্দর লিখেছ। আমরা চলে যাচ্ছি পরের আরেকটা প্রশ্নে। হেঁসেল হয় সহজাত। আসলে নারীদের জীবনের সঙ্গে এই হেঁসেল শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। তুমি কি এই কথাটাতে বিশ্বাসী? না, হেঁসেল জড়িত বলতে দেখো, মেয়েরা তো এখন দেশ চালাচ্ছে, মহাকাশে যাচ্ছে, তারপর এরোপ্লেন মানে চালাচ্ছে, সব কিছুতেই, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গাতে এখন মেয়েরা। কিন্তু তারপরে সবাই তো সেই পার্সেন্টেজটা তো সবাই না, একটা পার্সেন্টেজ। বাকি যারা হয়তো অন্ধকারে আছে, কিছু সংখ্যক হয়তো আরেকটু আলোর দিকে এগিয়েছে, তো একটা সংখ্যক আমি মেয়েরা বলবো এখনো তারা কিন্তু সবটাই মুখ বুজে নিজের যে ইচ্ছা চাহিদা পাওয়া, নিজের জন্য একটা মনের জানলা, একটা আকাশে নিজস্ব ইচ্ছের নিজের জন্য একটা আকাশ, একটা বিচরণ, সেই জিনিসটা সবাই পায় না। তখন তাদের মধ্যে সেটার জন্য কিছু আকুলতা তো থাকে, কিন্তু সংসারের সেই টানাপোড়েনে সেটা চাপা পড়ে যায়। মানে তাহলে তুমি বলতে চাচ্ছ যে মেয়েরা এখন আধুনিক কালে অনেকটা আধুনিক হলেও আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সেটা একটা সংখ্যা, আর বাকিরা কিন্তু ওই হেঁসেলের সাথেই জড়িত। হ্যাঁ, তো তাদের নিয়ে তুমি কি কিছু লিখেছো? হ্যাঁ, আচ্ছা, এই প্রসঙ্গে মানে হেঁসেলটাকে আমি খারাপ কিছু বলছি না, খারাপ, কিন্তু সেটা তো আমাদের দৈনন্দিন অঙ্গ, চলবেই না। হ্যাঁ, চলবে না। আজকাল ছেলে মেয়ে দুজনেই হেঁসেলে সমানভাবে কাজ করছে, তো হেঁসেল না হলে চলবে না। কিন্তু হেঁসেল বলতে এখানে এই যে একটা সীমাবদ্ধতা, একটা বদ্ধ করে রাখা, মনের যে নিজের যে একটা ডানা দুটো মেলে দেওয়া, হ্যাঁ, এই যে নিজের স্বাধীন মতো কিছু করা ইচ্ছে, সেই ইচ্ছেটাকে দমিয়ে রাখা, যেটা মানে সেটা বলতে চাইছি আর কি। আসলে আমি নিজেকে কবি বলে দাবি করছি না, কিন্তু চেষ্টা করি কিছু লিখতে, সেটাই ভালো লাগে। আমরা কবিতাটা শুনবো। নারী, আমরা সব পারি,
প্রচলিত কথাটা পিছু টেনে ধরে বারবার। বহুকালের লালিত ভাবনারা ফিসফিস করে বলে, তুমি ভর সংসারের ঘরণী, গর্বে প্রসারিত হোক তোমার বুক। ওই বলে না, অর্ধেক আকাশ টাকাশ, স্বাধীনতা ও ভালো মানুষই কথা নয়, ওতে সংসারের অসুখ হয়। ওই সত্তাটাকে অ্যান্টিবায়োটিকে নাশ করো, চুলচেরা ভাগ তোমার জন্য নয়। রমণীর গুণে সংসার সুখের হয়। ঠাকুমার হাতের ওয়ালের এই ছবিটা আভিজাত্যের সুরে বলে। ভাষাহীন এক আবেগ বেঁচে থাকে পর্দাসীন কোনো এক নিভৃতে। ঘুরে ফিরে হেসেল হয় সহজাত, ঘরোয়া সুলক্ষণা মেয়ে বিজ্ঞাপনে জল করে। আবরণে জড়ানো নারী বেলা গুমরে গুমরে মরে। বাহ, গুমরে গুমরে মরলেও আমরা বলবো আস্তে আস্তে এই ব্যাপারটা কিন্তু উত্তরণ হচ্ছে। হ্যাঁ, সহজ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আরও দরকার, সেটা আরও দরকার। সর্বাংশে সব মেয়েরা, আমাদের সমাজের সব মেয়েরা যাতে সেই জায়গায় পৌঁছতে পারে, নিজেদের মেলে ধরতে পারে, তারা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে। সবাইকে নিয়েই সংসারও থাকবে, নিজেদের স্বাধীনতাও থাকবে, ছেলে মেয়েও থাকবে, সব কিছুই থাকবে। তারা যেন চাপা পড়ে না থাকে, এটাই আর কি। একদম। কবিতার পাশাপাশি আর কি লিখতে ভালো লাগে তোমার? কবিতার পাশাপাশি অ্যাকচুয়ালি আমি প্রবন্ধটাই বেশি লিখি, পত্রিকায় বা ম্যাগাজিনে। তো প্রবন্ধ বলতে সেখানে একটা বিষয় তো থাকবেই। সেখানে ধরো যে তৃতীয় লিঙ্গের যে মানুষরা রয়েছেন তাদের নিয়ে কিছু লেখা আমি লিখেছি। এটা ধরো ওদের জীবন তো সত্যি একটা অভিশপ্ত জীবন, মানে খুবই খুবই দুঃখের ওদের যে জীবনটা, তা নিয়ে কিছু কিছু লিখেছি আমি। তাছাড়া লিখেছি ধরো বাংলার যে লুপ্তপ্রায় সংস্কৃতি সেগুলো নিয়ে লিখেছি, যেমন কবি গান, পটের গান, এগুলো লিখেছি বলতে আমি ছাত্রদের দিয়ে, আমার ছাত্রদের দিয়ে করিয়েছি, অনুষ্ঠানে করিয়েছি। করিয়েছো, তার মানে আমরা বুঝতে পারছি যে তুমি শিক্ষিকা ছিলে। হ্যাঁ, এখনো কি চাকরি করছো? না, এখন আমি সদ্য জাস্ট অবসর নিলাম চাকরি থেকে। আচ্ছা, তো ছাত্রছাত্রীদের দিয়ে এগুলো করাতে। হ্যাঁ, তারপর কবি গান, পটের গান, তারপর ছাত্র ছাত্রীদের দিয়ে নাটক করিয়েছি, তারপর গীতি আলেখ্য অনেক করিয়েছি, এখনো করছি, অনেক অনেক করিয়েছি গীতি আলেখ্য। আমি ওই আকাশবাণীতে ক্যাজুয়াল অ্যানাউন্সার হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, ওখানেও আমি এরকম গীতি আলেখ্য বা ছোট ছোট নাটক বিভিন্ন অনুষ্ঠানে এরকম করতাম। তাছাড়া ধরো শ্রুতি নাটক, ইদানিং শ্রুতি নাটক লিখছি মেয়েদের বিষয় নিয়ে, বৃদ্ধাশ্রম। নিজেও তো এগুচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ছে, তারপরে সংখ্যা মাত্র, তা ঠিক, তা হলেও তো তুমি এই যে তৃতীয় লিঙ্গের প্রতি মানে মনটা ধাবিত হয়েছে তাদের জন্য, লেখার জন্য, তাদেরকে নিয়ে, সেক্ষেত্রে কি তুমি তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ কখনো হয়েছে? হ্যাঁ, তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে, তাদের কাছের থেকে দেখেছি, কিন্তু দেখে এটাই মনে হয়েছে যে সত্যি ওদের অভিশপ্ত জীবন। এক কথায় যদি বলতে হয়, ওদের জীবনটাই অভিশপ্ত। যেদিকে যাচ্ছে, দেখো পরিবারে যখন একটা শিশুর জন্ম হলো, সে হয়তো জানে না, শিশুটি তো আর জানে না, আর সে যদি তৃতীয় লিঙ্গের হয়ে জন্মায় সেটাতে তার তো নিজস্ব কোনো হাত নেই। হ্যাঁ, তো সেখানে কি হচ্ছে, যখন শিশুটি একটু একটু বড় হলো তখন দেখা গেল কি শিশুটি হয়তো ছেলে, সে কি করছে, মেয়েদের মতো তার চলাফেরা, কথা বলা, হাঁটা, মায়ের চুরি করে মায়ের লিপস্টিক একটু ঠোঁটে ঘষে নিচ্ছে, মায়ের চুড়ি পরছে, শাড়ি পরছে। তো যখন একটু বড় হয়ে গেল সেটাকে পরিবারের সবাই মেনে নিতে পারে না, তো স্বাভাবিকভাবেই সেটার জন্য তাকে শাসন করা হয়, বকাঝকা করা হয়। কিন্তু সে তো জানে না, তার মনটা তো মেয়ের মন, সে যদিও ছেলে হয়ে জন্মিয়েছে কিন্তু তার মনটা তো মেয়ের, সে কিন্তু সেটা করতে থাকে। কিন্তু এক সময়
সে হয়তো স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে বন্ধুরা হয়তো বুঝতে পারছে যে ওদের থেকে একটু ও ভিন্ন রকমের, সেখানেও তো সে কিন্তু সবার হাসি ঠাট্টা মজার শিকার হচ্ছে, তার সঙ্গে কেউ বসছে না, তার সবার সঙ্গে সে খেলতে পারছে না, তাকে সবাই দূরে সরিয়ে রাখছে। আর যেটা তার যেখান থেকে তার পায়ের মাটির তলা আমাদের শক্ত হয়, পরিবার, সেখানেই কিন্তু সে সবচেয়ে বেশি মানে নিরাপত্তাহীনতায় ভোগে। তারপর স্কুল, খেলার মাঠ, যেখানে যাচ্ছে সেখানেই মানে প্রত্যেকটা জায়গাতেই তাকে হেনস্থা, কঠিনতর ইয়েগুলো পদক্ষেপের মধ্যে পড়তে হচ্ছে সেখানে। হ্যাঁ, সে হচ্ছে। তারপর যখন দেখা যায় যে বাড়িতে এসে বাবা বকাঝকা করলেন এরকম করবে না, মা হয়তো চুপ করে বসে থাকে ছেলের এই অবস্থা দেখে, সেটা মানে হতে পারে ছেলে তার মেয়ের হাবভাব, বা মেয়ে সে হয়তো আসলে তার ছেলের মনটা, এরকম হতে পারে। মানে তার জীবনটা প্রতিটা পদক্ষেপেই কঠিন হয়ে যাচ্ছে এবং বাবা মার কাছ থেকেও সেখানেও কিন্তু তার পায়ের মাটির তলা থাকছে না। শুধু বাবা মা নয়, বাড়ির দাদা দিদি ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু তাকে একটু বাঁকা নজরে দেখছে, অথচ সে কিন্তু তার কোনো দোষ নেই। তো এক সময় কি হয়, তারা এত সব যন্ত্রণা, এত সব লাঞ্ছনা কষ্ট সহ্য করতে না পেরে অনেকে তো আত্মহননের পথ বেছে নেয়, বা অনেক সময় কি হয় তারা তাদের নিজেদের দলে ভিড়ে যায়, তারা খুঁজতে থাকে তাদের ঠিকানা। তো সেখানে ভিড়ে যায়, সেখানে তাদের একজন গুরুমা থাকে, তার অধীনে কিছু সংখ্যক এরকম থাকে, তারা সেখানে তাদের মতো করে থাকে। কিন্তু তারা যেখানে যাচ্ছে, ধরো গাড়িতে করে যাচ্ছে, পাশের একটা সিট খালি, সেখানে বসলো, পাশের ব্যক্তিটি কিন্তু তার সঙ্গে বসবে না, উঠে যাবে। সে দোকানে খেতে গেল, সেখানে কিন্তু তার সঙ্গে বসবে না, হ্যাঁ, তাকে বরং দোকানদারকে বলবে অন্যরা ওকে এখানে এনেছো কেন, এই সমস্ত বিভিন্ন কিছু। তো আজকাল অবশ্য সচেতনতা বাড়ছে, আর এই বিষয়ে তো সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা রয়েছে, তো সবাই কিন্তু সেটা জানে না। হ্যাঁ, আর মানে আজকাল অনেকেই আছে, অনেক শিক্ষিত সচেতন মা বাবারা কি করছেন, তারা সেটা বুঝে জেনে তারা নিজেদের সাপোর্ট করছেন, তাদেরকে আগলে রাখছেন। এতে হয় কি, এতে তাদের জীবনটা হয়তো অতটা কঠিন না হয়ে আরেকটু সহজ হয়। আমরা তাদের মধ্যে থেকে আমরা অনেক এরকম অনেক পেয়েছি, অনেকে যারা যথেষ্ট বিখ্যাত হয়েছেন, যারা অনেক নামি দামি, যেমন মানবী বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের। কথার মাঝখানে একটু ইয়ে করছি, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, তো তোমার কথাটা শেষ করে না, তারপর আমরা। যেমন মানবী বন্দ্যোপাধ্যায়, তিনি একজন তৃতীয় লিঙ্গের, তিনি একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন। যেমন লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী, তিনি অল ইন্ডিয়া লেভেলের নেতৃস্থানীয়। গৌরী সামন্ত বা ঋতুপর্ণ ঘোষ, হ্যাঁ, পরিবর্তনটা কিন্তু আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে আগে যে ব্যাপারগুলো ছিল এই তৃতীয় লিঙ্গের জন্য যতটা কঠিন হতো বাইরে এবং ঘরে, এখন কিন্তু আস্তে আস্তে সহজ হচ্ছে, আগামীতেও হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম এবং কবিতা শুনছিলাম রাজ্যের বিশিষ্ট কবি সুনন্দা আচার্যের সাথে। দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আবারও কখনো হয়তো আসবে। আমরা বিদায় নেব, তুমি কি কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, অবশ্যই। দর্শকদের আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং সর্বোপরি আবারও বিটিভির কর্ণধার এবং আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালিকা, তাকে আবারও আমার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও চলে আসবো বৃহস্পতিবারে একই টাইমে অন্য আরেকজন কবিকে নিয়ে। আশা করি আজকে যে কবির সাথে আমাদের কথা এবং স্বরচিত কবিতার আয়োজন আমরা করেছি সেটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এইভাবেই পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।